দীর্ঘ ৩০ বছর পর শুরু হতে চলেছে ধনু রাশির কন্টক শনির প্রভাব এবং অবশ্যই ধনু রাশিতে শুরু হবে ২.৫ বছরের শনির ঢাইয়া। ঢাই শব্দটা হিন্দি শব্দ, আপনারা জানেন যে সংস্কৃতে তো এখানে এই শব্দ ব্যবহার করা হয় এবং এই ঢাই হচ্ছে ২.৫ বছর, অর্থাৎ এখানে আমরা ২.৫ বছরের যে শনির যাত্রাপথ সেটা কিন্তু আপনাদের দেখতে পাবো কন্টক শনির প্রভাবে। কন্টক বলতে আমরা কাঁটাকে বুঝি এবং এই কাঁটার ময়ে যে জীবন, কাঁটার মতো একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে আপনাকে যদি পাস করতে হয়, যেখানে চারদিকে কাঁটা বেছানো আছে, গায়ে লাগছে, পায়ে লাগছে, সেই যে সময়কালটা, সেই সময়কালের অনুরূপ যে সময়, সেই জন্যই কিন্তু এই শনির ঢাইয়াকে, চতুর্থভাবে যে শনির ঢাইয়া হয় সেটাকে আমরা কন্টক শনি বলে থাকি। এবং এই কন্টক শনির প্রভাব ধনুরাশিতে শুরু হচ্ছে দীর্ঘ ৩০ বছর পর। তবে ধনুরাশি এটার জন্য অনেকটাই প্রিপেয়ার, অনেকটাই তৈরি আছে বলে আমি মনে করি, কারণ ধনুরাশি দীর্ঘ ৭.৫ প্রভাব কাটিয়ে উঠেছে সবে। অর্থাৎ এই ৭.৫ আপনারা যে শিক্ষাগুলো গ্রহণ করেছেন, ৭.৫ যে বিষয়গুলো আপনারা অনুধাবন করেছে, ৭.৫ আপনাদের যা শিক্ষা দিয়েছে, সেটা যদি আপনি সত্যিই নিতে পারেন, তাহলে কিন্তু এই কন্টক শনির যে প্রভাব সেটা কিন্তু আপনি সহজে কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু বহু ব্যক্তি আছে ৭.৫ যে প্রভাবে শিক্ষা পেয়েছেন কিন্তু শিক্ষাটা ঠিক গ্রহণ করেননি। শিক্ষা দিয়েছে শনি, বহু কিছু শিখিয়েছে, কিন্তু তিনি সেটা অনুধাবন করেননি, নিজের ভাগ্যের ওপর, পরিস্থিতির ওপর, অন্য ব্যক্তির ওপর দোষ চাপিয়েছেন। সেই সমস্ত ব্যক্তি যারা অন্যের ওপর দোষ চাপিয়েছেন, যারা নিজের ভাগ্যকে দোষেছেন, নিজের কর্মকে না দোষে অন্য ব্যক্তির ওপর সেই দোষারোপ চাপিয়ে দিয়েছেন ৭.৫ দীর্ঘ সময়তে, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু সত্যি কাঁটার মতো হতে চলেছে এবং বহু বিবিধ দিক থেকে আপনাকে কিন্তু এই সময় জর্জরিত করবে সামনের ২.৫ বছর। তো আমরা এখানে জেনে নেব যে সামনের ২.৫ বছরে কোন কোন দিকগুলো আপনাদের জন্য অত্যন্ত দুর্বিষহ হতে চলেছে এবং যে বিষয়গুলো আপনাদের কিন্তু সচেতন থাকতেই হবে, না হলে কিন্তু আপনারা সমূহ বিপদে পড়তে পারেন। সেই বিষয়গুলোকে আমরা আলোচনা করব এবং কোন কোন বিষয়গুলোকে আপনাদের মেনটেন করে চলতে হবে, কোন কোন বিষয়গুলো থেকে আপনাদের গা বাঁচিয়ে চলতে হবে, সমস্ত বিষয়গুলোকে আমরা এখানে তুলে ধরবো এবং কী উপায় সেই সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন সেগুলো জানাবো। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আমি শুরু করছি ধনুরাশির কন্টক শনির ঢাইয়ার প্রভাব এবং দীর্ঘ ৩০ বছরের আলোচনা। আমরা শুধু আলোচনাটা শুরু করতে এটা বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটাই হচ্ছে আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা করতে পারেন আপনার যে কোনো সমস্যা নিয়ে, এবং অবশ্যই সে বিষয়ে আপনারা কিন্তু আমাদের সঙ্গে চেম্বারে এসে বা আপনারা ফোনে কনভারসেশন করতে পারেন। আপনারা যারা ভিডিওটি দেখছেন এখন যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আপনি যদি ইউটিউবে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটা প্রেস করে নিন, কারণ কোটি কোটি চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমি এটা বলবো, আপনারা অবশ্যই যারা ফেসবুকে দেখছেন আমাদের পেজটি ফলো করে লাইক করতে ভুলবেন না। অবশ্যই এই বিষয়গুলো সম্পূর্ণ নিঃশুল্ক, শুধু আপনারা আমার যে কমিউনিকেশান যোগাযোগটা যাতে ফিউচারে থাকে সেই জন্য এটা কিন্তু করে রাখা। এবার আমরা যে বিষয়টাকে নিয়ে শুরু করছি সেটা সরাসরি আমরা আলোচনায় এখানে প্রবেশ করতে চলেছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। কন্টক শনি যে প্রভাব সেটা হচ্ছে আপনাদের রাশি সাপেক্ষে, রাশির কিন্তু চতুর্থে হয়। এখানে কিন্তু ধনু লগ্নের কথা একদমই বলা হচ্ছে না। ধনু লগ্নের ক্ষেত্রে চতুর্থ শনির গোচর যেটা হবে সেটা আমি ২০২৫-এর লগ্নফলে আলাদা করে আলোচনা করব, একটু অপেক্ষা করবেন। ধনু রাশিতেই অবশ্যই ঢাইয়ার প্রভাব শুরু হয় এবং এই ঢাইয়া ধনু রাশি চতুর্থ ঘর, অর্থাৎ আমাদের চতুর্থ ঘর কেন এত ইম্পর্টেন্ট? চতুর্থ হচ্ছে আমাদের মানসিক সুখের ঘর, আমাদের সেলফ, নিজস্বতা বলতে যেটা বুঝি সেই ঘর। চতুর্থ হচ্ছে আপনার বাড়ি, যে বাড়িতে আপনি 10টা 5টা ডিউটি করে, ব্যবসা করে, খাটাখাটুনি করে এসে প্রবেশ করেন। চতুর্থ হচ্ছে মাতৃস্থান, আপনাদের প্রথম যে স্নেহ, সেই চতুর্থ ঘর যেটা আমরা মা থেকে পাই, সেই চতুর্থ ঘর হচ্ছে সেই মায়ের ঘর। এবং চতুর্থ ঘর হচ্ছে আপনার যানবাহন, আপনার গৃহশান্তি। অবশ্যই চতুর্থ ঘর থেকে আপনার সামগ্রিকভাবে আপনি মানুষটা, একটা অ্যাস্ট্রোলজার যখন ছকটা দেখেন তো ছকটা তাকিয়ে বলে দেয় সেই মানুষটা মেন্টালি হ্যাপি আছে না প্রচণ্ড দুঃখে আছে, সেটাই হচ্ছে চতুর্থ ঘরে। এই চতুর্থ ঘরে কর্মফলদাতা আমাদের দুঃখের কারক গ্রহ শনি এসে উপস্থিত হচ্ছে আগামী ২.৫ বছর কাঁটাময় একটা জীবনের অভিজ্ঞতা দিতে। শুধু তাই নয়, শনির এখানে দৃষ্টিগুলো পড়বে, সেই দৃষ্টিগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে চাপ প্রদান করবে। সেটা আপনাদের অবশ্যই রোগস্থানে দৃষ্টি পড়বে, অর্থাৎ ষষ্ঠ ভাব শুধু রোগ নয়, এখান থেকে শত্রুতাও বিচার করা হয়। শত্রুস্থান, রোগস্থান এবং প্রতিযোগিতা বিচার করা হয়। প্রতিযোগিতার স্থানে দৃষ্টি পড়বে এবং ষষ্ঠভাবে শনির দৃষ্টি মানে লোন পরিশোধ করতে গিয়ে সমস্যায় পড়া, ঋণের জালে জড়িয়ে পড়া, এইগুলো কিন্তু ষষ্ঠ ভাব থেকে দেখা হয়, এই স্থানে দৃষ্টি পড়বে। আমি এক্সপ্লেনেশনে আসছি।
এরপর শনি দৃষ্টি কোথায় পড়বে? এরপর শনি দৃষ্টি পড়বে সরাসরি আপনাদের রাশির কর্মভাবে, যেটা হয়তো আপনার কর্ম পরিবেশ, কর্মস্থল মানে আমি ব্যবসাস্থলকেও এখানে বোঝাচ্ছি, কর্মস্থল, ব্যবসাস্থল, ব্যবসার পরিবেশ, এই জায়গায় শনির দৃষ্টি পড়বে। অর্থাৎ দায়িত্ব, টাফ লাইফ, এগুলো কিন্তু বেশ কিছু কর্মক্ষেত্রে বেড়ে যাবে। এবং শনি দৃষ্টি আর কোথায় পড়বে? শনি দৃষ্টি আর কোথাও নয়, শনি দৃষ্টি সরাসরি পড়বে আপনাদের রাশিতে, আপনাদের লগ্নে, অর্থাৎ শরীরের ওপর দৃষ্টি পড়লো। মনের প্রভাব শনির আওতায় চলে গেল, প্রতিযোগিতা, শত্রুতা, এই জায়গাটাও শনির আওতাধীন, এবং আপনাদের কর্মক্ষেত্র শনির আওতাধীন, এই বিষয়গুলো শনির আওতাধীন হয়ে গেল। এবার হচ্ছে আসল ব্যাপার কি হতে চলেছে। দেখুন, প্রথমত শনি যখন চতুর্থে আসবে আপনাদের ক্ষেত্রে, মনের ক্ষেত্রে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে মুক্ততা আর একটা হচ্ছে বদ্ধতা। তো এখানে শনি কিন্তু চতুর্থে আসা মানেই আপনার ভেতরে কিন্তু বদ্ধতা সৃষ্টি করবে। অর্থাৎ বদ্ধতা মানেই আপনি যে উপর থেকে দেখি মনে হচ্ছে আপনি বদ্ধ, চারদিকে বেড়া জেলা হয়ে আছে, তা নয়। আপনি যেটা চাইছেন এটা আমার সাথে হোক, এটা এখন ঘটুক, এটা আমি করতে চাই, এটা করলে আমার ভালো হয়, সেই জায়গাটায় আপনাকে কিন্তু ব্লক করে দেবে শনি। অর্থাৎ আপনি যে বিষয়টা যখন করতে চাইছেন সেই বিষয়টাকে শনি কিন্তু আটকাবে, এবং অবশ্যই সেই আটকানোটা কিন্তু আপনার ক্ষেত্রে একটু হলেও অস্বস্তিকর মনে হবে। এখন যাদের সাড়ে সাথী চলে বা ঢাইয়া চলে, অ্যাস্ট্রোলজাররা প্রথম কি দেখে? অ্যাস্ট্রোলজাররা প্রথম দেখে সেই মানুষটার যে 7.5 বছর বা আড়াই বছরের যে ঢাইয়ার যে সময়কালটা চলছে, তার মধ্যে সেই ব্যক্তি কোন দশায় পাস করছে, তার মধ্যে সূক্ষ্ম দশা কি, প্রত্যন্ত দশা কি, এবং সেই দশার অধিপতিরা কি অবস্থায় আছে, তার উপর ডিপেন্ড করছে আপনি কতটা আটকে যাবেন আর কতটা এগিয়ে যাবেন। এটা কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বলতে পারেন যে এই ঢাইয়াটা আপনার জন্য। আপনার ধরুন পরিবারে দু ভাই, আপনার ভাইয়েরও চলছে ঢাইয়া, আপনারও চলছে ঢাইয়া, আপনার হতে পারে চারদিক থেকে ঘিরে ধরলো, আপনার ভাই এই সময় চাকরি বাকরি করে সামগ্রিকভাবে একটা মোটামুটি জীবনটাকে চালিয়ে নিল। অর্থাৎ আপনার ভাইয়ের দশান্তর্দশা যেটা কর্মফল অনুযায়ী সাজানো হয়েছে গত জন্ম থেকে, সেটা ভালো ছিল, ফলত তিনি বেরিয়ে গেলেন, আপনি ফেঁসে গেলেন। এটার উপর ডিপেন্ড করছে ঢাইয়ার প্রভাব কতটা বাড়বে এবং কমবে। তো এই যে আমি চতুর্থ ভাব যেটা দেখছি, মানসিক সুখ, আপনি চাইছেন একটা গাড়ি কিনবো, আপনি চাইছেন একটা বাড়ি কিনবো, আপনি চাইছেন একটা ফ্ল্যাট করব, আপনি চাইছেন একটা কোথাও ঘুরতে যাব, কিন্তু পরিস্থিতি সেটা হতে দিচ্ছে না। অনেক টাকা লোন হয়ে আছে, পরিবেশে হয়তো বাড়িতে এমন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে আছে যাকে ফেলে কোথাও যাওয়া যাবে না। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনার ভেতরে বদ্ধতা প্রদান করবে। এটা আমি একদম প্রাথমিক স্তরে আপনাদের বোঝাচ্ছি, এটা হচ্ছে ঢাইয়ার প্রভাব। তো এই যে বদ্ধতাটা প্রদান করছে, এটাতে আপনার হাতে নেই, আপনার কিছু করার নেই, এটা পরিস্থিতিগত বাধা, এটা মেনে নিতে হবে। যেটা আপনার করার আছে সেটাই আমি এখানে বলবো, সেটাই হচ্ছে প্রতিকার। এখানে যাওয়া, মন্দিরে যাওয়া, এইখানে পুজো দেওয়া, হনুমানজিকে ডাকা, মহাদেবের কৃপায় জল ঢালা, এগুলো আপনারা যা খুশি করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই, আপনি নির্দিষ্টভাবে করুন। কিন্তু আমি যে এখন যে প্রতিকারটা বলছি, যে জিনিসগুলো করবেন না, সেটা একবার মাথায় গেঁথে নিই, সেটা করলেই কিন্তু সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসবেন। নাম্বার 1 পয়েন্ট, প্রথম যে বিষয়টা, চতুর্থস্থ শনির যে প্রভাব, এখানে প্রথম আমি বলবো, আপনারা যারা বাড়ি কিনতে চাইছেন, প্রপার্টি ক্রয় করতে চাইছেন, তাদের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এই সময় যে প্রপার্টিটা কিনছেন তার জন্য আপনি হেলদি কন্ডিশনে আছেন তো, প্রপার লোন পরিশোধ করতে পারবেন তো, বা আপনি যে প্রপার্টিটা কিনতে চাইছেন তার মধ্যে কোনো ডিসপিউট নেই তো, কোনো হিডেন ক্লজ নেই তো, আপনি আজ যে জমিটা বুকিং করছেন তার কোনো অন্য ওয়ারিসার নেই তো, আপনি একটা প্রমোটিং করেন, আপনি একজন ভালো প্রমোটার, তো ডেভেলপার, তো আপনি একটা জমি কিনছেন, সেটা কোনো লিটিগেশন নেই তো। যদি ভাবেন আপনি এখানে লিটিগেশন আছে, কোনো ব্যাপার না, আমি এটাকে কাটিয়ে তুলবো, এটা কোনো ব্যাপার না, হয়ে যাবে, তাহলে আপনি ফেঁসে যাবেন। এই বিষয়টা সবার আগে মাথায় রাখতে হবে। এটা কিন্তু আপনি যদি ওভারকাম করতে চান, এইটা প্রতিকার করব, আপনি তাতে করতে পারবেন না। এটাই হচ্ছে ঢাইয়ার কেরামতি। আপনি যখনই প্রতিকার করুন আর যাই করুন, যেই আপনাকে আশ্বাস দিক তন্ত্র মন্ত্র ইত্যাদিতে, আপনি যদি এই ফুট স্টেপটা ভুল নিয়ে নেন, আপনি কিন্তু কণ্টকের কাঁটা অনুভব করবেন। তাই যে কোনো প্রপার্টি কেনার ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব চোখখান খোলা রাখতে হবে। এবং যারা বাড়ি এই সময় প্রমোটিংয়ে দিতে চাইছেন, প্রপার্টি ইভিন সেল করতে চাইছেন, সমস্ত টাকা পয়সা হাতে পাওয়া বা একদম পাকা কাগজপত্র করা, আপনার দশান্তর্দশা সময়টা বিচার করা, এগুলো করে তবেই কিন্তু ফার্স্ট স্টেপ এগোবেন। এটা আমার প্রথম সাজেশান যাদের ধনু রাশি তাদের জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি চতুর্থ কি বললাম, চতুর্থ হচ্ছে বদ্ধতা। অবশ্যই আপনারা জানেন যে মনেই বদ্ধ, মনেই মুক্ত। তো এই যে বিষয়টা, তো মনে বদ্ধতা কিরম, আমি আপনাকে বলবো,
আপনি এমন কিছু বিষয় কোনো ভয় পাচ্ছেন না তেমন কোনো বিষয় থেকে, যেটা হয়তো আদিও বাস্তবিক অস্তিত্ব নেই সেরকমভাবে, বা এমন একটা বিষয়কে নিয়ে আপনি খুব ওরিড হয়ে আছেন যেটা হয়তো কারোর কাছে গেলেই সেটা সমাধান হয়ে যায়। এই রকম বদ্ধতার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আমি সবার আগে বলবো সেই বদ্ধতাকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন। হয়তো আপনি কোনো বিষয় হয়তো ফিয়ার ফ্যাক্টর হয়ে আছেন যে এটা হতে পারে, মানে যেটা হয়তো হয়নি, এখনো যার অস্তিত্বই সৃষ্টি হয়নি, কিন্তু আপনি সেই বিষয়টাকে নিয়ে ভয় পেয়ে আছেন। এই ধরনের বিষয়টা যেটা মনে বদ্ধতা দেয়, মনে ভয়ভীতি সৃষ্টি করে, তো এই ধরনের যে ভয়ভীতি, এই বিষয়টা কিন্তু সৃষ্টি হতে পারে এই শনির ঢাইয়ার প্রভাবে। এটাও কিন্তু আপনাদের অত্যন্ত ভীষণভাবে সতর্ক থাকতে হবে এই বিষয়টায়। আমি 2 নম্বর পয়েন্টটা বললাম, এটাতেই যদি আপনি ফিল করেন যে কোনো একটা বিষয় নিয়ে আপনি খুব ওরিড, টেন্স, ভয়ভীতি আছে, তাহলে আপনি ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। যে বিষয়টায় অভিজ্ঞ, সেই অভিজ্ঞ ব্যক্তির শরণাপন্ন হন। প্রত্যেক বিষয়ে কিন্তু অভিজ্ঞ ব্যক্তি আছেন, তো তাদের শরণাপন্ন হন এই সময়, এটা কিন্তু খেয়াল রাখবেন। তৃতীয় পয়েন্ট যে বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দায়িত্ব, দায়িত্ব নেওয়া। তো চতুর্থভাবে যে শনির অবস্থান, সেটা আপনার একই মানসিক বিষয়গুলোকে চেপে দিচ্ছে, যেটা আপনি যখন চাইছেন সেটা হচ্ছে না, তখন তার উপর আপনি যদি উবরি কিছু দায়িত্ব নিয়ে নেন, কোনো বিষয়ের হয়তো অতিরিক্ত দায়িত্ব নিয়ে নিলেন, আমি দায়িত্ব জ্ঞানহীন হতে বলছি না, যে দায়িত্ব আছে আপনার সে দায়িত্ব পালন করুন, কিন্তু যেটা হয়তো অযাচিত দায়িত্ব, অযাচিত কিছু বিষয় ঘাড়ে চাপিয়ে নেওয়া, যে বিষয়গুলো হয়তো না করলেই নয় সেগুলো আপনি নিজের দিকে টেনে নিচ্ছেন, এটা এখন করব, এইটা আমার ভালো লেগে করব, এই যে দায়িত্ব, এই দায়িত্ব এই সময় কিন্তু পালন করতে গেলে আপনি কিন্তু প্রেসারে পড়বেন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো ব্যক্তির দায়িত্ব হঠাৎ করে নিয়ে নেওয়া, শুনতে খারাপ লাগবে, লোকে ভাববে আমি মানুষকে স্বার্থপর হতে বলছি, একদমই নয়, স্বার্থ সচেতন হতে বলছি, না হলে কিন্তু আপনি এই ঢাইয়ার প্রভাব কিন্তু ভীষণভাবে ফিল করবেন। তো এই অতিরিক্ত দায়িত্ব নিয়ে নেওয়া, যেটা হয়তো আপনার ক্যাপাসিটির বাইরে, আপনার ধরুন এত টাকা ইনকাম, তার মধ্যে হয়তো অতিরিক্ত কিছু আপনার শখে হতে পারে, আপনি কিছু বিষয় ভালোবেসে হতে পারে, কিছু বিষয় হয়তো কেউ চাপিয়ে দিতে পারে আপনার উপর, সেই দায়িত্ব নিয়ে নিলেন যে কোনো ক্ষেত্রেই। সেই অতিরিক্ত দায়িত্ব যখনই আপনি নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সময় এই কণ্টকের কাঁটার খোঁচা আপনি খাবেন, এবং খাবেনই একদম, এটা কেউ আটকাতে পারবে না, এখানে অবশ্যই কোনো প্রতিকারও আটকাতে পারবে না। এই বিষয়টা কণ্টকের ক্ষেত্রে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমি শুধু চতুর্থ ঘরে বলছি, অন্যান্য ঘরের এখনো ব্যাখ্যা করিনি আমি, তো এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর কি দেখুন, আর যেটা খেয়াল রাখতে হবে, পরিবারের হেলথ, ফ্যামিলির হেলথ তা অবশ্যই, বা এবং আপনাদের নিজেদের হেলথ, কি যে কোনো হেলথের ক্ষেত্রে আপনার কিন্তু ছোটোখাটো হয়তো কোনো রোগ হচ্ছে, যেটা হয়তো এখনও বৃহদাকার ধারণ করেনি, বিশেষত পরিবারে কারোর হেলথ নিয়ে সমস্যা হচ্ছে, সেখানে যদি আপনি কার্পণ্য করেন যে ঠিক আছে এখন থাক, এখন নয় পরে হবে, সেগুলো কিন্তু এই কণ্টকের সময় রোগভোগটা আপনাকে কিন্তু মানসিক ব্যথার কারণ দেবে। এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমি একদমই এটা বলছি না যে কণ্টক চলাকালীন সবাই রোগগ্রস্ত হয়ে পড়বেন, এটা আমার বলার কথা নয়, কিন্তু এটা আমি বলছি যে কণ্টকের সময় যদি ফিল করেন কোনো রোগ আসছে, কোনো হেলথ, পরিবারের হেলথ, মেনলি পারিবারিক হেলথে কেউ ডিস্টার্ব হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আপনাকে কিন্তু তৎক্ষণাৎ প্রিপারেশন নিতে হবে। সেটা তারা দশান্তদশা বিচার করানো বা ডাক্তারি পরামর্শ নেয়, এগুলো কিন্তু আপনাকে দেরি করলে চলবে না। চেষ্টা করবেন এই সময়, শনি যদি আপনার জন্মছকে খারাপ থাকে, সেটা আপনাকে জানতে হবে জন্মছক দেখিয়ে, কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস, সেকেন্ড হ্যান্ড মোবাইল, সেকেন্ড হ্যান্ড গ্যাজেট, সেকেন্ড হ্যান্ড কোনো আপনার বাস কিনলেন, গাড়ি কিনলেন, এগুলো অনেকেই কিনে থাকেন, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে এই কাঁটায় ফোটার অবস্থায় নিয়ে চলে যাবে কণ্টকে। এই বিষয়টা অবশ্যই সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র অ্যাভয়েড করে চলায় এই সময় কাম্য কণ্টকের ক্ষেত্রে। আমি ম্যাক্সিমাম বিষয়গুলো আমি বলে দিচ্ছি, কণ্টকে যে বিষয়গুলো আপনি সমস্যা পড়তে পারেন। আর এখানে বিশেষ করে এমন কিছু পরিস্থিতি, এগুলো হচ্ছে আমি আপনার দিকে কন্ট্রোল করা যাবে এমন কিছু পরিস্থিতি বলছি, যেগুলো কন্ট্রোলের বাইরে থাকবে সেগুলো আলাদা কথা, তো এইগুলো আমি বলছি। পরবর্তী ক্ষেত্রে আর কি কন্ট্রোল করতে হবে এখানে, সেটা হচ্ছে দেখুন, এখানে শনির যে দৃষ্টিটা পড়বে ষষ্ঠভাবে, তো এটা ষষ্ঠ হচ্ছে আমাদের শত্রুতা। এখানে বৃহস্পতি আছে, তবে বৃহস্পতি মে মাস থেকে সরে যাচ্ছে, তো বৃহস্পতি সরে যাবে, তো ষষ্ঠভাবে শনির দৃষ্টি শুধু থাকবে। তো এক্ষেত্রে কি হতে পারে দেখুন, এক্ষেত্রে প্রথম যেটি বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, বৃহস্পতি যে শুধু দৃষ্টিটা, বৃহস্পতি যে সরে যাবে, শুধু শনির দৃষ্টি থাকবে, অযথা কারোর সঙ্গে কোনো প্রতিযোগিতায় নামবেন না। দেখুন পরীক্ষা আছে, সেটা ঠিক কথা, আপনার প্রতিযোগিতামূলক খেলাধুলো শো এটা হতে পারে, কিন্তু কোনো ব্যক্তির সঙ্গে অহেতুক আপনি একটা মানসিক কম্পিটিশন করছেন, ও এটা কিনেছে আমাকে এটা করতে হবে, কোনো ব্যক্তির সঙ্গে সে আপনার সাথেও নেই পাঁচেও নেই, অযথা একটা শত্রুতা মুড়ে নিলেন, একটা কেস করে দিলেন, একটা তার সঙ্গে পুলিশি ঝামেলায় জড়ালেন, একটা কোনো বিষয়ে তার সঙ্গে একটা
ডিবেটে জড়িয়ে পড়লেন মারাত্মকভাবে, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনাকে এই কাঁটার খোঁচা দিতে আসছে। এই বিষয়টাও আপনাকে মাথায় রাখতে হবে। আমি যা যা বলছি ভিডিওটা সেভ করে রাখুন যাতে আপনাদের সুবিধা হয়। আপনি এই ধরনের সমস্যায় এখন থেকেই নেই তো, এবার এটা যেটা মাথায় রাখতে হবে, এখন থেকেই সমস্যার মধ্যে আপনি নেই তো, আগে যা ছিল এরকম হতে পারে যে কন্টক আসার সময় তো সব সমস্যা শুরু হয় না, আগে থেকে শুরু হয়ে যায়। যখন কন্টকের সময়টা চলে বা ঢাইয়াটা চলে, তখন কিন্তু সেই সময়টা আপনার হাতের বাইরে চলে যায়। ফলত এই মুহূর্তেই দেখুন আপনি এই ধরনের কোনো সমস্যার মধ্যে এখনই নেই তো। আরেকটা বিষয় কি, আরেকটা বিষয় হচ্ছে যাদের সিভিল মামলা চলছে, যদি এই মুহূর্তে কোনো মানে মিটমাটের সুযোগ পান, তাহলে কিন্তু সেটা মিটমাট করে নিতে পারেন। আপনি যদি ভাবেন এই মুহূর্তে কোনো মামলা করবো, বাড়িওয়ালা ভাড়াটের মামলা, কোনো জমি জায়গা এগেন্সটের মামলা করতে হতেই পারে কোনো ব্যক্তির ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার দশ অন্তর্দশা বিচার করিয়ে করানো উচিত। অযথা কোনো ব্যক্তিকে ভাবছেন একে একটু টাইট দিই বা একে একটু চাপে রাখি, চাপে রাখতে গিয়ে আপনি চাপে পড়ে যেতে পারেন এই ঢাইয়ার সময়। তো এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, নতুন মামলা মোকদ্দমা করার ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকবেন। আচ্ছা, এগুলো আমি ম্যাক্সিমাম পয়েন্ট কভার করছি। পরবর্তী ক্ষেত্রে শনি কিন্তু আপনাদের যেহেতু লগ্নে দৃষ্টি প্রদান করবে, শনি কিন্তু কি করবে, শনি কিন্তু আপনাকে কিছুটা স্লো করে দেবে। স্লো মানে যেটা আপনি যখন করতে চাইছেন এটা অবশ্যই আপনার দিক থেকে আমি বলছি কি করতে হবে, স্লো করে দেবে। অর্থাৎ আপনি কাজের সময়টা ঠিক রাখতে পারছেন না, বেলা গড়িয়ে যাচ্ছে, আপনি কাজ শেষ করতে পারছেন না, এই যে বিষয়গুলো সেগুলো আপনাকে স্লো করে দেবে। আচ্ছা, এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, প্রত্যেককে আমি বলবো আপনার যে ডেইলি রুটিন সেটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে মেনটেন করার চেষ্টা করতে হবে। যে সকালের যে কাজ, বৈকালের যে কাজ, এখানে যাদের অলসতা বাড়বে, শরীরে অলসতা বাড়াবে শনি, এবং এই অলসতা বাড়াবেই পরবর্তী সময় কাঁটাটা ফোটাবার জন্য। তো অলসতাকে কিন্তু আপনাকে ওভারকাম করার চেষ্টা করতে হবে, এবং অলসতাই কিন্তু আপনার ক্ষেত্রে প্রবলেমের কারণ। অবশ্যই আপনাদের লগ্নের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকবে, বৃহস্পতি আপনাকে ওভারকাম করতে সাহায্য করবে। সেই অর্থে আপনাকে বলছি এই অলসতার ওপর কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ রাখতেই হবে। এই বিষয়টা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রাখবেন। প্রপার্টি করার ক্ষেত্রে একটা কথা বলতে ভুলে গেলাম, যে বাস্তু দোষযুক্ত কোনো বাড়ি টাড়ি ইত্যাদি এগুলো না কিনে ফেলেন, সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, কর্মক্ষেত্রে সিচুয়েশন, কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, এবং সব থেকে বড় কথা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়তো আপনার হাতেও পুরোটা থাকছে না, দশা বিচার করে তার উপর প্রতিকার করতে হয়। যে বিষয়টাকে আমাদের খেয়াল রাখতে হবে, প্রপার দশ অন্তর্দশাকে গার্ড দেওয়া আছে কিনা সেটা দেখতে হবে। আর একটা বিষয় কি মাথায় রাখতে হবে, আপনাদের হাতে যাদের নীলা আছে এবং যাদের হাতে গোমেদ আছে থাকতে পারে, সেইটার যে ক্লারিফিকেশন, এখন কি নীলা পড়াটা আপনার ঠিক হচ্ছে এই ঢাইয়ার সময়, বা আপনার হাতে যে গোমেদটা আছে সেটা কি এই মুহূর্তে হাতে রাখা ঠিক হচ্ছে, এই জায়গাটা অবশ্যই আপনি কিন্তু এই সময় আপনার যিনি অ্যাস্ট্রোলজার আছেন বা যিনি দিয়েছেন, আমাদের কাছে আসতে হবে বলছি না, যিনি দিয়েছেন তার সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন। যেহেতু আপনার শনির ঢাইয়া শুরু হচ্ছে, এই সময়টা হাতে রাখবো কি না আমি হয়তো বলে দেবো, এখান থেকে রাখতেই পারেন, অসুবিধা নেই, রাখলে অসুবিধা নেই, কিন্তু একবার দশ অন্তর্দশা অনুযায়ী এই সময়টা যেহেতু ঢাইয়া শুরু হচ্ছে বিচার করে নেবেন। কাদের বললাম, যাদের হাতে নীলা আছে বা এখানে এমিথিস আছে, এমিথিস উপরত্ন, বা এখানে ব্লু জারকান আছে, বা এখানে যাদের হাতে অবশ্যই গোমেদ আছে, তারা কিন্তু এই সময়টা যাতে সময়টা আর টাফ না হয়ে যায় সেই জন্য এটা কিন্তু অবশ্যই একটু বিচার করিয়ে নেবেন। আচ্ছা, আর কি হতে পারে, হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম, কর্মক্ষেত্রে বলতে একটু খেই হারিয়ে গেল। কর্মক্ষেত্রে এখানে বিশেষত কাজের ক্ষেত্রে কিছু টাফ সিচুয়েশান থাকবে, কাজের ক্ষেত্রে দায়িত্ব থাকবে, এবং সব থেকে বড় যে সমস্যাটা হবে এইটাই হচ্ছে আপনার ব্যালেন্স করার, আপনার এটা একটা বলতে পারেন আপনার একটা বিবেচনা, সেটা হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং আপনার হোম এনভায়রনমেন্ট, এর মধ্যে ব্যালেন্সের অভাব দেখা দেবে। অর্থাৎ কাজের পরিবেশ এবং বাড়ির পরিবেশ দুটোকে মেলাতে গিয়ে মানুষ কী করবে, যে কোনো একদিকে ঝুঁকতে চাইবে। হয় সে বাড়িটার দিকে বেশি ঝুঁকতে গিয়ে কাজটা গ্যাপ হয়ে গেল, হয় কাজের জায়গায় এমন ওয়ার্কহলিক হয়ে গেল যে বাড়িতে আর সময় দিতে পারছে না, বাড়িতে অশান্তি সৃষ্টি হয়ে গেল। এই যে বিষয়টা, এটাই হচ্ছে পরবর্তী আমার মনে হয় প্রতিকার, যেটা আপনাকে ব্যালেন্স করতেই হবে। অবশ্যই এটা মাথায় রাখবেন, আপনাকে দুদিক বাঁচিয়ে চলতে হবে। যদি সেটা করতে পারেন তাহলে কাঁটাটা আপনার গায়ে হয়তো একটু কম লাগবে, নচেত কিন্তু যে কোনো একটা কাঁটা আপনার গায়ে লাগছেই, নয় বাড়ির কাঁটা, নয় চাকরির জায়গায় সমস্যা, এই জায়গাটা থাকতে পারে। এবং কাজের দায়িত্ব জেনারেলি বেড়ে যেতে পারে ঢাইয়ার সময়, কিছু ওয়ার্ক এনভায়রনমেন্ট আপনার কিছুটা অ্যাডভার্স থাকবে, অর্থাৎ কাজের পরিবেশ নিয়ে একটু অভিযোগ থাকবে। তো এই অভিযোগগুলোর ক্ষেত্রে আপনার দশ অন্তর্দশা কাউন্সিলিং ছাড়াও আমার যেটা মত, সেটা হচ্ছে একটু হজম করুন, একটু সহ্য করুন, একটু ছোটোখাটো বিষয় একটু মানিয়ে চলার চেষ্টা করুন। কিন্তু আমার মনে হয় ঢাইয়া আসতে আর হাতে গোনা 3 মাস আর কয়েকদিন বাকি আছে। কারণ ঢাইয়া এসে গেলে তখন কি হয়, আমরা যদি আপনাকে একটা সিচুয়েশান বলি যে এটার সঙ্গে এটা করুন, তখন কিন্তু আপনি আর বেরোতে পারছেন না সিচুয়েশানটা থেকে। অনেক সময় কি হয়, যখন ঢাইয়া চলছে তখন কিন্তু মানুষ, বা 7.5 চলছে, তখন মানুষ বা অ্যাস্ট্রোলজাররাও কিছু করে উঠতে পারেন না, তখন তাকে অপেক্ষা করতে হয় কখন শনি বকরি হবে, কখন একটা ভালো দশা ঢুকবে 7.5 মধ্যে, তখন করা যায়। তাই খেয়াল রাখবেন। পরবর্তী বিষয়, আচ্ছা পরবর্তী বিষয় হচ্ছে, দেখুন এখানে কিছু বিষয় জব চেঞ্জ আপনাদের হতে পারে ঢাইয়ার মধ্যে। তো জব চেঞ্জ হওয়ার যোগ আছে, অবশ্যই জব চেঞ্জ হতে পারে,
কিন্তু এটা মাথায় রাখবেন, আপনি নিজের ইচ্ছেতে যখন জব চেঞ্জ করছেন তখন আপনার উচিত হবে যে জবটা পুরনো আপনাকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে সেই জবটা না ছাড়া। অর্থাৎ আপনি ধরুন একটা কাজের মধ্যে আছেন, যে কাজটা আপনার জন্য ভালো এবং চলছে, আপনি মানসিকভাবে হেলদি আছেন সেই কাজটা থেকে, কিন্তু হঠাৎ আপনার মনে হচ্ছে এরকম সময় না আমি একটা ভালো কাজের জন্য এই সময়তেই ট্রাই করি, না, এটা হচ্ছে দিস ইজ দ্য টাইম অফ শনির ঢাইয়া। তো এই সময়টায় আপনি যদি এরকম মানে জাম্প নিতে চান যে আমি আরও বেশি চেষ্টা করব, সেখানে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন, ম্যাক্সিমাম সময় ফেঁসে যেতে পারেন। তো এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আপনি ভালো সিচুয়েশনে থাকেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু সুইচ করার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করবেন। আমার মতে এই সময় কিন্তু এই ধরনের কাজ সুইচ করা কিন্তু একদমই বোকামির একটা সামিল হয়। এটা বহু মানুষ করে থাকেন এবং বহু মানুষ এটা করে কিন্তু ফেঁসে যান। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেকের ক্ষেত্রে কিন্তু বাড়ির একটু পরিস্থিতি আপনাকে একটু এই মানে বাড়ির পরিস্থিতি এমন, বাড়িতে একটা অনুশাসন তৈরি হয়ে গেছে। তো এই অনুশাসনটাই ছোটদের ক্ষেত্রে কীরকম, ছোটদের যাদের ঢাইয়া চলছে তাদের বাবা মা হয়তো এই সময় বেশি সন্তানকে কন্ট্রোল করছে, পড়তে বসো, এখানে যেও না, মোবাইল রেখে দাও, প্রেম করো না ইত্যাদি এরকম। আপনি যদি বড় হন, আপনার পরিবারের চাপ, সংসারে কখন ফিরতে হবে না হবে এমন কিছু দায়িত্ব পড়ে গেল, আপনার কাজের পর একটু যে বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন, সময়ই পাচ্ছে না, বাড়িতে ফিরে আসতে হচ্ছে কোনো কাজের চাপে। এই যে বাড়ির পরিস্থিতিটা আপনাকে চেপে ধরেছে, এই অনুশাসন, এখান থেকে তো পালিয়ে বাঁচার উপায় নেই, আপনাকে সেটা কিন্তু একটু হজম করতে হবে। এটা অবশ্যই যে সহে সে রহে, এই ফর্মুলাতেই চলতে হবে। কিন্তু এই বিষয়টা কিন্তু থাকতে পারে এই সময়টা, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আমি কিন্তু যতগুলো পসিবিলিটি আছে তো আমি সব পসিবিলিটি আপনাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু আর অন্য কোনো পসিবিলিটি আসার জায়গা খুব কম থাকছে। আসতেই পারে, প্রত্যেকের ছক আলাদা আলাদা, কিন্তু আমি ম্যাক্সিমাম পসিবিলিটি যেগুলো হতে পারে সেগুলো আমি আপনাদের একদম থরো বুঝিয়ে দিচ্ছি। এখানে কোনো শর্ট ভিডিও আমি ছাড়ছি না আমার ভিউয়ের জন্য, যে কজন দেখতে পাবেন এবং বাকিটা আপনারা শেয়ার করলে বাকি লোক দেখতে পাবেন, অবশ্যই কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি। তো এই যে পরিবেশগত চাপ, এটা কিন্তু বেশ কিছু ব্যক্তিদের থাকবে, যে কোনো কারণেই হোক। বাড়িতে হয়তো আপনাকে ফিরে আসতে হচ্ছে মানে বাড়ির থেকে আপনি যা হচ্ছে সেই বাড়ির ভেতরেই আপনাকে একটা কাজের মধ্যে আটকে দিচ্ছে। সো সেই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাকে মানিয়ে চলতে হবে। বাড়ির লোকের সঙ্গে রাগারাগি করলে সমস্যা বাড়বে বই কি কমবে না, এটা মানিয়ে চলতে হবে। আর আমি বহু ভিডিওতে এর আগেই বলেছি যে ধরুন পরিবারে যাদের ঢাইয়া বা সাড়ে সাথী চলছে না, আমি বলছি না যে যাদের ঢাইয়া এবং সাড়ে সাথী চলবে অনেকে ভাবেন যে তারা বোকা হয়ে যাচ্ছেন, তা নয়। আপনার পরিবারে অনেকে থাকতে পারে, আবার আপনার বেশি লোক নাও থাকতে পারে। কারো যদি ঢাইয়া বা সাড়ে সাথী না চলেন, তিনি যদি কিছু আপনাকে অ্যাডভাইস দেন বা তার থেকে কোনো অ্যাডভাইস নিতে পারেন, সেগুলো আপনাদের পক্ষে সমীচীন হবে, ভালো হবে। এটা অবশ্যই আমার ওভারঅল মত। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর সিভিল মামলা যদি কিছু চলে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আচ্ছা, প্রতিযোগিতার ক্ষেত্রে আপনার টাইট প্রিপারেশন থাকা দরকার। সামনে যে বোর্ড এক্সাম আছে, পরীক্ষা আছে, স্টুডেন্টদের ক্ষেত্রে যেসব পরীক্ষা আছে সেগুলো বিষয় কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু এই সময় আরো বেশি খেয়াল রাখতে হবে। আর দেখুন, মন যদি ভালো না থাকে তার এফেক্টটা কোথায় পড়ে? রিলেশনশিপ, সম্পর্ক, প্রেম। তো এই জায়গাটা আমি ভীষণভাবে বলবো যে জায়গাটা আপনার ব্যক্তিগত প্রবলেমগুলো কারণে আপনি কিন্তু প্রেমিকার সঙ্গে কোনো বিষয় অশান্তি করে ফেলতে পারেন। এবং এই যে প্রিয় মানুষের সঙ্গে অশান্তি করা, আপনার ব্যক্তিগত কাজের চাপে তাকে সময় দিতে না পারা, এটা হচ্ছে একটা কন্টক শনির আর একটা প্রভাব। তো সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে এই যে বিষয়টা, আপনার কাজের চাপ এবং বাড়ির চাপ, তার জন্য আপনি সময় দিতে পারছেন না রিলেশনশিপে, এটা আর একটা সমস্যার কারণ হতে পারে এই কন্টক শনির প্রভাবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবং যারা এই সমস্যা অলরেডি এখন থেকে পড়েছেন, অন্য কোনো কারণ থাকতে পারে, অবশ্যই সে বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ আপনাকে হেল্প করতে পারে। কিন্তু এই একটা বিষয় যেটা হচ্ছে আপনার কর্ম এবং বাড়ির ব্যস্ততা, আপনার পারিপার্শ্বিক যে দূরত্ব, সেটা শুধু প্রেম সম্পর্কে বলছি না, এটা আপনার সংগঠন, আপনার বন্ধু বান্ধব, এই সংস্পর্শ থেকে আপনি একটু একটা দুদিকের সেই একটা লাইন হয়ে গেছে, একটা বাড়ি একটা কর্ম, আশপাশে আপনি আর বেরোতে পারছেন না। এই জায়গাটা অবশ্যই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই ভীষণ ভাইটাল বলে আমার মনে হয়েছে। দেখুন, আমার যা পসিবিলিটি এখন মনে হলো আমি বলে দিলাম। এর পরে আরও কিছু মনে পড়লে, আরও কিছু আমার জানানোর থাকলে আমি নিশ্চয়ই জানাবো। দৈনিক রাশিফলটা আপনারা দেখবেন, সমস্যায় বুকিং নাম্বার যোগাযোগ করে নেবেন। 2025-এর ফল ফুটে উঠছে এন্ড স্ক্রিনে, যারা দেখেননি অবশ্যই এই সময় কিন্তু আপনারা দেখে নেবেন। আর আমি ওভারঅল আমি বলবো যে আপনাদের এই সময়টা ভালো কাটুক, আমিও চাই। এবং আপনাদের যে উপদেশগুলো আমি দিলাম, তো এই উপদেশগুলো অবশ্যই আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে। আমি যতটা আপনাদের উপদেশ দিলাম সমস্তটাই আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স এবং টেক্সট বুক মারফত এবং আমার নিজস্ব অভিজ্ঞতায় আমি আপনাদের এখানে শেয়ার করলাম। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, প্রশ্ন থাকলে জানাবেন। নমস্কার।